প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনতার দলের চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আজ তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং তারপর থেকেই কিন্তু এই ভাষণকে কেন্দ্র করে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। রাজনৈতিক নেতারা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, জাতি এই ভাষণ থেকে কি বার্তা পেল আপনার কাছে একটু সারাংশ জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে ভাষণ খুবই সুস্পষ্ট এবং যার কাছে যে বার্তাটা পৌঁছানোর তার কাছে সেই বার্তাটা পৌঁছে গেছে। এবং এখানে যে বিষয়টা স্পষ্ট করেছে, আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের সংশয়, এক ধরনের হতাশা, উৎকণ্ঠার ভিতর দিয়ে সময় পার করছিল বিশেষ করে রাজনৈতিক সচেতন মানুষ, যে আসলে গণভোট কখন হবে, কিভাবে হবে, এটা নিয়ে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলগুলির পরস্পর বিরোধী অবস্থান, সেই জায়গাটাতে আজকে প্রধান উপদেষ্টা সুস্পষ্ট করেছেন। এখানে যে বিষয়টা একেবারে মোটা দাগে সুস্পষ্ট সেটা হচ্ছে যে গণভোট হচ্ছে জাতীয় সংসদের দিন একই দিনে, যেটা অত্যন্ত যুক্তিযুক্ত। এটা আমরা অনেকে মনে করি, বিকজ এখানে অনেক খরচের বিষয় আছে। দ্বিতীয় বিষয় হলো যে এখানে ৪টি প্রশ্ন, যে ৩০টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে, সেই ৩০টি বিষয়কে ৪টা মোটা প্রশ্নে মোটা দাগে প্রশ্নের মধ্যে ফেলা হয়েছে। এবং এই প্রশ্নগুলি তিনি স্পষ্ট করেছেন যে সামনের সরকার যেগুলি হবে সেগুলি নির্বাচনকালীন সরকারটা তত্ত্বাবধায়ক সরকার হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে এবং সংসদের নারী প্রতিনিধিত্ব ইত্যাদি ইত্যাদি থাকবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। এই প্রশ্নগুলি ৪টা প্রশ্নে ফেলেছেন এবং এটাও আমার কাছে ভাষণ থেকে খুব সুস্পষ্ট মনে হচ্ছে। এই ৪টা প্রশ্ন হ্যাঁ অথবা না আকারে উপস্থাপন করা হবে। অর্থাৎ এই ৪টা প্রশ্ন, যে একমত সে হাতে যাবে, আর যে এটা দ্বিমত পোষণ করে সে নাতে যাবেন। সুতরাং বিষয়টি আমাদের কাছে একেবারে একদম লেম্যান হিসেবে যদি চিন্তা করি, আমি একেবারে সোজা সাপটা এবং সহজ মনে করছি এবং এর বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নাই আমি মনে করছি। এই জায়গাতে আমার একটি প্রশ্ন আছে যে বাংলাদেশের যে ভোটার, তার অনেক অংশই কিন্তু পড়তে পারেন না, তারা হয়তো মার্কা দেখে সিল দিতে পারেন, কিন্তু তারা কি এই প্রশ্ন পড়ে হ্যাঁ অথবা না এর উত্তর দিতে পারবেন? আপনার কি মনে হয়? না, না, আমার মনে হয় বিষয়টা এরকমই। তিনি তার বক্তব্য থেকে আমি যেটা বুঝেছি, এই ৪টা প্রশ্নের পক্ষে যারা থাকবে তার উত্তর হবে একটাই হ্যাঁ অথবা না। কারণ আমাদের সাধারণ ভোটার যারা, বিশেষ করে প্রান্তিক বা গ্রাম অঞ্চলের ভোটাররা এত কঠিন কিছু বুঝবে না। ৪টা প্রশ্ন তাদের কাছে ছুড়ে দিলে ওই কানার হাতি দেখার মতো অবস্থা হবে। যে যেটা বুঝবে সেটাই তার আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং এটা হলো এক। দ্বিতীয়ত হলো এই যে সাধারণ ভোটার, আমাদের এই যে বিষয়গুলি রাজনৈতিকভাবে যারা সচেতন শিক্ষিত মানুষ, তারাই অনেকে বুঝেন না। এত বড় একটা মনস্তাত্ত্বিক চাপ তো সাধারণ ভোটারের কাছে দেওয়াটা অন্যায়, অযৌক্তিক। এটা কোনো মানে হয় না। সুতরাং ওই যে ৭৭ সালে যে জিয়াউর রহমানের গণভোট হয়েছিল, তখন জিয়াউর রহমানের ছবি ছিল, নিচে ছিল হ্যাঁ। তখন লোকজন ধরে নিয়েছে যে তারা জিয়াউর রহমানকে চান কিনা। সব ব্যাপারটা এবারও তাই দাঁড়াবে যে হ্যাঁ বলতে অধ্যাপক ইউনুস যে জিনিসটা চাচ্ছেন সেটা আমরা চাই কিনা। এটাতে হ্যাঁ বলে এই হ্যাঁ, এর বাইরে যাওয়াটা অনুচিত, অন্যায় এবং সাধারণ ভোটারদের উপরে বড় ধরনের একটা জুলুম আকারে কাজ করবে। কিন্তু লক্ষণীয় বিষয় তো দেখুন। একটি প্রশ্ন মাথায় আসছে, এই প্রশ্ন কি আগে থেকে, গণভোটের প্রশ্ন কি আগেই জানিয়ে দেওয়া হতে পারে? আপনার কি মনে হয় ভোটের আগেই কি এই প্রশ্নটি জানিয়ে দেওয়া হবে? জানিয়ে দেওয়া হয়েছে, অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে এই ৪টা প্রশ্নর আলোকে চারটি এটার উত্তর বিষয় যে আলোকে দিয়েছে, কিন্তু প্রশ্ন কি হবে সেটি তো এখনো জানা যায়নি, এজন্যই বলছি প্রশ্ন যে প্রশ্নটা তো এরকম হবে যে আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার চান? দ্বিতীয় হলো আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট চান? বিষয়টা এতটুকু সিম্পল না করলে সম্ভব না। বাংলাদেশে গণতন্ত্র আছে, ভোটাধিকার আছে, শিক্ষিতরা আছে, সবই আমরা বুঝি। কিন্তু প্রকারান্তে বুঝতে হবে যে এই যে আজকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বাংলাদেশে প্রচলিত নাই, অন্য জায়গা থেকে আমরা গণতন্ত্র থেকে নিয়ে আসছি। তো এই বিষয়গুলি একেবারে নতুন। আমাদের সাধারণ ভোটারের ধরে নেন ৯৫% মানুষ এটা বুঝে না। পিআর তো অনেক দূরের কথা। সুতরাং সেখানে সিম্পল আকারে রাখতে হবে এবং প্রশ্নটা দিয়ে দেওয়া হচ্ছে, বলতে বলতে পারি যে প্রশ্ন অলরেডি প্রকাশিত হয়েছে। এইটা সার্বিকভাবে আমি যেটা ওনার বক্তব্য থেকে বুঝেছি, এটা হ্যাঁ এবং না এর মধ্যে সীমিত থাকতে হবে। জি, এখন জনাব কথা শামীম হচ্ছে কামাল, যে সংক্ষেপে একটু জানাবেন যে আজকের এই প্রধান উপদেষ্টার ভাষণের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ঐক্য তৈরি হবে নাকি অনৈক্য সামনে আরো অপেক্ষা করছে? আপনার কি মনে হয়?
রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য বাংলাদেশে কোনোদিনই ছিল না, ভবিষ্যতে কোনোদিন থাকবে না, এটাই বাস্তবতা। আপনি দেখুন ওই যে ১৯৯১ সালে আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে ১৯৯১ সালে সংসদে শাহাবুদ্দিন আহমেদ খুব আক্ষেপ নিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলি যা কথা দিয়েছে কোনোটাই রাখে নাই। এখন প্রধান যে রাজনৈতিক দল তারা অলরেডি একজন প্রত্যাখ্যান করেছে যে জাতির আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই, একদল জামায়াতে ইসলামী এবং বিএনপি বলছে যে এটা লঙ্ঘন হয়েছে। সুতরাং এটা চিরাচরিত একটা বিষয়, এটা থাকবেই। এবং আমি একটা ব্যাপারে মানে এটলিস্ট স্বস্তি পেয়েছি যে সরকার একটা কঠোর অবস্থানে এটা গিয়েছে। এইটা যদি আপনি নির্বাচনের আগ দিন পর্যন্ত রাজনৈতিক দলগুলির হাতে ছেড়ে দিতেন তাহলে এটা নিয়ে কোনো দিনে ঐক্যমতে পৌঁছতে পারতো না। বিকজ ঐক্যমতে পৌঁছার কালচার বাংলাদেশের রাজনীতিতে নাই, একেবারে শূন্য। জি, সুতরাং মোহাম্মদ রাজনৈতিক শামীম দলগুলি কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিস্তারিত বিশ্লেষণের জন্য।